নেশন টপার গ্যাস স্টোভ। খুচরা পর্যায়ে আরও এক দফা বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। ডিসেম্বর থেকে গ্রাহককে প্রতি ইউনিটে বাড়তি ৩৫ পয়সা দিতে হবে। তবে ন্যূনতম মাসুল দেওয়ার বিধান তুলে নেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি জানিয়েছে, এবার সব কোম্পানির গ্রাহককে একই কাঠামোয় আনা হয়েছে। মুজাহিরুল হক রুমেনের প্রতিবেদন। বিদ্যুৎ উৎপাদন আর বিতরণ খরচ বেড়েছে দাবি করে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন করেছিল কোম্পানিগুলো। সেই দাবি অনুযায়ী খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৩৫ পয়সা বাড়ানোর ঘোষণা দেন বিইআরসি চেয়ারম্যান। বিদ্যুৎ বিতরণ সংস্থা কোম্পানিসমূহের নিট বিদ্যুৎ বিতরণ খরচ বৃদ্ধি বিবেচনায় সকল বিতরণ সংস্থা ও কোম্পানির বিদ্যুতের খুচরা মূল্যহার বাড়িত গড়ে 0.35 টাকা প্রতি কিলোওয়াট ঘন্টা, অর্থাৎ বাড়িত গড়ে 5.3% বৃদ্ধি করা হয়েছে। এই মূল্যহার বিল মাস ডিসেম্বর 2017 থেকে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে কার্যকর হবে। বিইআরসি চেয়ারম্যান জানান, পল্লী বিদ্যুতের গ্রাহকদের ন্যূনতম মাসুল তুলে দেওয়া হয়েছে। এতে গ্রামের মানুষের বিদ্যুতের বিল কমবে বলেও জানান তিনি। দরিদ্র জনগোষ্ঠী ব্যবহার করে থাকেন 0 থেকে 50 ইউনিট পর্যন্ত মিনিমাম চার্জ প্রত্যাহার করা হয়েছে, ফলে এদের বিল হ্রাস পাবে। এবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তার লোকসানের যে টাকা দাবি করেছিল তা সরকারের কাছ থেকে অনুদান হিসেবে নেওয়া হবে বলেও জানায় বিইআরসি। এই বছর বিদ্যুতের বাল্কে বিদ্যুতের মূল্যটা বৃদ্ধি করা হচ্ছে না, অর্থাৎ এই গ্যাপ যেটা 60% গ্যাপ, এই গ্যাপের জন্য কত টাকার প্রয়োজন হয়, এটা হচ্ছে 3,600 কোটি টাকা। আমরা আশা করছি এই টাকাটা গভর্নমেন্ট থেকে সরাসরি অনুদান দেওয়া হবে সিঙ্গেল বায়ারকে। বিশ্ববাজারে তেলের দাম কম থাকার সুবিধা বিদ্যুৎ খাতে না আসায় বিদ্যুতের এই দাম বাড়াতে হয়েছে বলে জানান তারা। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা। এদিকে বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে, একই সাথে বিপাকে পড়বে মানুষ, এমনটাই বলছেন নগরবাসী। তারা বলছেন, এভাবে দাম বৃদ্ধি মানুষের সাথে জুলুম করার শামিল। বিদ্যুতের দাম যখন বেড়ে যাবে, জনসাধারণ খুব বিপাকে পড়ে যাবে। এই পর্যন্ত দফায় দফা তো বাড়তেছে ভাই। প্রত্যেকটা জিনিসের উপরে ইফেক্ট হবে, প্রত্যেকটা দ্রব্য মূল্য বেড়ে যাবে। ইনকাম বাড়ানো, তাদের জীবনমাত্রার মান কমছে, কিন্তু খরচ তো বাড়ছে। এই খরচ বহন করবে না, বিদ্যুতের বিল দিবে। এই যুক্তিতে আবার বাড়তেছে, কয় তরফা বাড়ছে। এইভাবে বাড়তে বাড়তে আমাদের সাধারণ মানুষের ব্যাট সব দিক দিয়ে অনেক একটা বিরাট একটা অসুবিধাই হচ্ছে। জিনিসপত্রের দাম, বিদ্যুতের দাম ইনকামের তুলনায় তার কম না, এটা সম্পূর্ণ মানুষের জুলুম। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সমঝোতা স্মারক সই হয়েছে। মিয়ানমারের রাজধানী নেপিদোয় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও মিয়ানমারের স্টেট কাউন্সিলের সব দপ্তর মন্ত্রী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা অনুযায়ী আগামী 2 মাসের মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ঝুমুর বাড়ির প্রতিবেদন। গত 3 মাসে বাংলাদেশে যে 6 লাখের বেশি রোহিঙ্গা এসেছে, তাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হলো মিয়ানমারের পররাষ্ট্র দপ্তর থেকে। এ সমঝোতার মাধ্যমে 2 দেশ একমত হয়েছে তারা রোহিঙ্গাদের ফিরিয়ে দেবার কাজটি শুরু করবে। সেই হিসেবে বলা যায়, আগামী জানুয়ারির শেষ নাগাদ রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যেতে শুরু করবে। এদের ফেরত নেবে, এখন কাজ শুরু করতে হবে। সব ডিটেল এর মধ্যে আছে, আমরা ঢাকায় বলবো। কিন্তু মিয়ানমার কি বাংলাদেশের সকল শর্ত মেনে নিয়েছে? এমন প্রশ্নের জবাবে কূটনৈতিক মহল বলছে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বিষয়টি তত্ত্বাবধান করবে, তাই স্বচ্ছতার বিষয়টি নিশ্চিত করা সহজ হবে। 2 মাসের মধ্যে তো ফেরত না, তো এখন যেটা হচ্ছে যে কাজটা শুরু করতে হবে। ওখানে তো ইয়েগুলো তো জ্বালিয়ে দিয়েছে, বাড়িঘর গ্রাম সমান করে দিয়েছে, তো ওগুলো তো বাড়িঘর তৈরি করতে হবে। এর আগে 2 দেশের সীমানা নির্ধারণ করে তার বিনিময় করেন 2 দেশের সচিব। এছাড়া বৃহস্পতিবার সকালে স্টেট কাউন্সিলর অং সান সুচির সাথেও বৈঠক করেন আবুল হাসান মাহমুদ আলী। বহু প্রতীক্ষা, কূটনৈতিক প্রচেষ্টা আর আন্তর্জাতিক চাপের পর আজ যে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হলো, তা কবে নাগাদ পুরোপুরি বাস্তবায়িত হবে সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। তবে বাংলাদেশ এবং মিয়ানমার একটি বিষয়ে একমত হয়েছে যে আগামী 2 মাসের মধ্যে রোহিঙ্গারা তাদের দেশে ফিরিয়ে যাওয়ার কার্যক্রমটি শুরু হবে। কিন্তু হিসাব করে দেখুন তো, 6 লাখ রোহিঙ্গা কবে নাগাদ শেষ পর্যন্ত তাদের দেশে ফিরতে পারবে সেই প্রশ্ন থেকেই যায়, কারণ মিয়ানমারের সাথে বাংলাদেশের অতীত অভিজ্ঞতা
একেবারেই ভালো নয়। ঝুমুর বাড়ি, ৭১, নেপিডো, মিয়ানমার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নীতির কারণেই রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে বাংলাদেশ। মিয়ানমারকে রোহিঙ্গাদের ফেরত নিতে হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সেনানিবাসে মিলিটারি পুলিশকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড দেওয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন মাহবুব শারক। সাভার সেনানিবাসে নতুন উদ্যমে যাত্রা শুরু হলো মিলিটারি পুলিশ সেন্টার ও স্কুলের। নিজ ভবনের প্যারেড গ্রাউন্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত কুচকাওয়াজে সালাম নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ বাহিনীটিকে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল স্ট্যান্ডার্ডের জাতীয় পতাকা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানানো হলো 1972 সালের প্রতিষ্ঠার পর 3 বাহিনীর ছাড়াও বিশ্বের 8টি দেশের 62 জন সদস্য এখান থেকেই প্রশিক্ষণ নিয়েছেন। কুচকাওয়াজের পর মিলিটারি পুলিশ কোরের সদস্যদের উদ্দেশ্যে শেখ হাসিনা বললেন, তার সরকার দেশের সার্বিক উন্নয়নে সফল হয়েছে। উন্নয়ন অগ্রগতির পাশাপাশি দেশে ঢোকা রোহিঙ্গাদের বড় বোঝা হিসেবে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী। বললেন, রোহিঙ্গাদের ফেরত নিতে হবে মিয়ানমারকে। মানবিক কারণেই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, কিন্তু মিয়ানমারের সাথে ইতিমধ্যে আমরা দ্বিপাক্ষিক আলোচনা চালাচ্ছি যাতে এই মানুষগুলি তার স্বদেশে ফিরে যেতে পারে। মিয়ানমারের প্রতি আমাদের এই আহ্বান যে তাদের নাগরিক তারা যেন দ্রুত ফেরত নিয়ে যায়। আরো বললেন, শত্রুতার বদলে বন্ধুত্বের নীতির কারণেই রোহিঙ্গা ইস্যুতে বিশ্বের সব দেশ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। আমরা আমাদের প্রতিবেশী দেশ সহ বিশ্বের সকল দেশের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছি, যে কারণে আজকে সমগ্র বিশ্ববাসী আমাদের পাশে দাঁড়িয়েছে এবং এই রোহিঙ্গা সমস্যার সমাধানে তারা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে এবং আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের সহায়তায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রীর আহ্বান, জনগণের সেবায় অংশ নেয়ার পাশাপাশি তাদের দেশের উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সক্ষমতাও আমরা। মাহবুব শারক, ৭১, সাভার, ঢাকা। টানা 6ষ্ঠ দিনেও আত্মপক্ষ সমর্থন করে দেয়া নিজের বক্তব্য শেষ করতে পারেননি বেগম খালেদা জিয়া। এই দিন তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তিনি কখনো জিয়া এতিমখানায় টাকা স্থানান্তরের চেকে সই করেননি। জিয়া এতিমখানা ট্রাস্টের সাথে তার কোনো যোগসূত্র নেই, তাই এই মামলায় তাকে হেয় করার জন্য জড়ানো হয়েছে। এই সময় তিনি মামলার তদন্ত কর্মকর্তার সম্পর্কেও নানা মন্তব্য করেন। বেগম জিয়া বলেন, তদন্ত কর্মকর্তা বিশেষ মহলের নির্দেশে মামলায় তাকে জড়িয়েছেন। এদিকে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আদালত জানতে চাইলে খালেদা জিয়া ওই মামলাতেও নিজেকে নির্দোষ দাবি করেন। কোনো কাগজে, কোনো চেকে, কোনোখানেই বেগম জিয়ার কোনো সই নাই এবং বেগম জিয়া কোনোভাবেই সম্পৃক্ত নন। তিনি বলেছেন যে এই হারুনুর রশিদ একজন অগ্রহণযোগ্য মানুষ, একজন অযোগ্য মানুষ, এবং তিনি যে ধরনের কথাবার্তা এই মামলায় এনেছেন সবই সম্পূর্ণ মিথ্যা এবং ভুল, এবং এগুলো বানোয়াট। 1979 সালের যে সরকার ছিল সেই সরকার বেগম খালেদা জিয়ার সরকার ছিল। সেই সরকারের আমলে তিনি চাকরিতে এসেছেন। 1992 সালে তিনি পদায়ন হয়েছেন, মানে চাকরিতে তিনি উন্নতি লাভ করেছেন। তিনি চাকরিচ্যুত হন নেই কোনো কালেই। ব্যুরো একটা দপ্তর যখন গঠন হয়, নতুন করে আরেকটি দপ্তর গঠন হয়েছে। সেই দপ্তর গঠনকালে কাউকে রাখা হয়, কাউকে ওয়েটিং লিস্টে রাখা হয়, কাউকে আত্মীকরণ করা হয়। আত্মীকরণ বিলম্বিত হচ্ছিল, পরবর্তীতে তিনি সেখানে আত্মীকরণ হয়েছেন। রাষ্ট্রীয় খাতের 6 ব্যাংকেই এখন খেলাপের ঋণ 38,500 কোটি টাকা, যা দিয়ে আরেকটি পদ্মা সেতু তৈরি করেও টাকা থেকে যায়। শুধু রাষ্ট্রীয় ব্যাংক নয়, খেলাপি সংস্কৃতিতে পিছিয়ে নেই বেসরকারি ব্যাংকও। ব্যাংকের শীর্ষ নির্বাহীরা বলছেন, খেলাপি ঋণ ব্যাংক ব্যবসাকেই ঝুঁকিতে ফেলেছে। আর সাবেক গভর্নর বলছেন, এই অরাজকতা থামাতে হলে দ্রুত ব্যাংকিং কমিশন গঠন করতে হবে। কাবেরী মৈত্র জানাচ্ছেন বিস্তারিত। ভুয়া প্রকল্প আর অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে বেনামে ঋণ বিতরণ, এভাবেই শত শত কোটি টাকা হাওয়া হয়ে যাচ্ছে ব্যাংক খাত থেকে। এবার সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় খাতের সোনালী ব্যাংকই ঋণ দিয়েছে 33,269 কোটি টাকা। এর মধ্যে প্রতি 3 টাকার 1 টাকা এখন খেলাপিদের থলেতে।
বাংলাদেশ ব্যাংক বলছে খেলাপি ঋণের খাদে পড়ে আছে সব রাষ্ট্রীয় ও বিশেষায়িত খাতের ব্যাংক। সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাত থেকে ঋণ গেছে 7 লাখ কোটি টাকারও বেশি। এর মধ্যে 80,000 কোটি টাকায় এখন ব্যাংকের ভল্টে ফিরছে না। খেলাপি ঋণের ভারে কাহিল বেসরকারি ব্যাংকগুলো, সেগুলোতে ঋণ প্রায় 34,000 কোটি টাকা। বাদ যায়নি বিদেশি ব্যাংকগুলো, তাদেরও প্রায় 7.5% ঋণ আদায় হচ্ছে না। এই নিয়ে এখন রীতিমতো উদ্বিগ্ন ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবি। বিজনেসকে সাপোর্ট করার জন্য অনেকগুলো লোনস, আপনার ঋণ সহজ শর্তে আমরা রিস্ট্রাকচার করেছিলাম, রিশিডিউল করেছিলাম। তারা অনেকেই এখন তাদের কথা মতো যে কাজগুলো করবেন করতে পারছেন না বিভিন্ন কারণে। এক হয়তো ইচ্ছার অভাব, এক হয়তো চেষ্টার অভাব। এদিকে খেলাপিদের থেকে টাকা আদায়ের ব্যবস্থাটি আদৌ কার্যকর আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন সাবেক এই গভর্নর। তার মতে এখনই লাগাম টানতে হবে। এটাকে দূর করার জন্য যে সমস্ত রাস্তা আছে সেই সমস্ত রাস্তা সরকার মনে হচ্ছে ভালো মতো ভাবে দেখছেন না। একটা তো হলো যে রিশিডিউলমেন্টের যে গ্রামারটা আছে, যে আইনগুলো আছে, এগুলো কিন্তু একেবারে মানা হচ্ছে না। এটা মানে 2 বারের পরে রিশিডিউল করা, এটা কল্পনা করা যেত না এই 15 বছর আগে। একটা ব্যাংকিং রিফর্মস করা ইমিডিয়েটলি দরকার। ইনফ্যাক্ট এটাকে আরো শক্তিশালী করে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স রিফর্মস কমিশন করা দরকার আছে। প্রবীণ এই অর্থনীতিবিদের মতে সবকিছুর পরও বাংলাদেশ ব্যাংকের ভূমিকা এখানে সবচেয়ে বেশি জরুরি। কাবেরী মৈত্রেয়, 71, ঢাকা। প্রধান বিচারপতি দায়িত্ব না নেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া সকল দায়িত্ব পালন করতে পারবেন, এমনকি বিচারপতিদের শপথও পড়াতে পারবেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, রাষ্ট্রপতি কখনোই প্রধান বিচারপতির পদটি খালি রাখবেন না। প্রধান বিচারপতি না হওয়া পর্যন্ত এই নতুন জজ নিয়োগ দেওয়া যাবে না। আমাদের সংবিধানের যে 97 অনুচ্ছেদে পরিষ্কারভাবে বাংলায় এই কথাটা বলা আছে, অনুরূপ ক্ষমতা, অনুরূপ প্রধান বিচারপতি অনুরূপ ক্ষমতা তিনি পালন করতে পারবেন। অনুরূপ মানে কি? অনুরূপ মানে হচ্ছে যা প্রধান বিচারপতি করতে পারতেন তিনি সেটাই করতে পারবেন। চলছে সংবাদ সংযোগ, ফিরছে একটা বিরতির পর 71-এর সাথে ফোনে আসে। স্থানীয়রা জানান, রাত 8টার দিকে আগুন লাগে ডায়মন্ড পার্টিকেল বোর্ড কারখানায় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের অলিম্পিক বিস্কিটের ডিপো ও ইন্টারন্যাশনাল ট্রেডিং কর্পোরেশনে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো পক্ষই তাৎক্ষণিকভাবে কোনো কিছু জানাতে পারেনি, তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। যশোরের আঞ্চলিক পত্রিকা দৈনিক প্রতিদিনের কথার সাংবাদিক আনন্দ দাসকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরতলির চাচড়া বর্মনপাড়া এলাকার একটি মাছের ঘের থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। আনন্দ দাসের স্ত্রী সুস্মিতা দাস জানান, প্রতিদিনের মতো অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন তিনি, তবে সন্ধ্যা থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। কয়েকজন যুবক তাকে শহরের শঙ্করপুর বটতলা থেকে ডেকে নিয়ে গিয়েছিল বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। রংপুরের চাকুরপাড়ায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন 12 সদস্যের সংসদীয় একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীর নেতৃত্বে এই দলটি ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন। এই সময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে সংখ্যালঘুদের উপর ঘটে যাওয়া সব ঘটনাই আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। ঠাকুরপাড়ার এই ঘটনাতেও জড়িতরা কেউ ছাড় পাবে না বলেও জানান তিনি। 54 সাল থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের 90% উপরে ভোট পায়। সেই সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আওয়ামী লীগের নিশ্চয়ই একটি দুর্বলতা রয়েছে, তাদের সেখানে স্বার্থ রয়ে গেছে। এটাকে বিঘ্নিত করে তারাই, যারা এই ভোটটিকে হয় ভারতে পাঠিয়ে দিতে চায় অথবা আওয়ামী লীগের কাছ থেকে সরাই নিতে চায়। আমরা মনে করি সেই উদ্দেশ্য নিয়ে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই কাজগুলি হচ্ছে এবং এবারও সেই ঘটনাটি ঘটেছে। বিচারহীনতা সংস্কৃতি আর মুক্তিযুদ্ধের চেতনতা বিরোধী
চেতনা বিরোধী কর্মকাণ্ড প্রশ্রয় পাওয়া একের পর এক সাম্প্রদায়িক হামলা হচ্ছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভায় এই কথা বলেন বক্তারা। নাট্য ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ তৈরি হয়েছে তা এখন সাম্প্রদায়িকতার আগুনে পুড়ছে। আর ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন বলেন, প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি শক্তি সাম্প্রদায়িকতার আগুনকে উস্কে দিচ্ছে। অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান বলেন, সাম্প্রদায়িকতা নির্মূল করার জন্য জনপ্রতিরোধের বিকল্প নেই। আর রাজনীতি থেকে ধর্ম এবং ধর্ম থেকে রাজনীতি দূর করার তাগিদ দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। মনে হয় যে আজকে আমাদের প্রত্যেকের, বিশেষ করে নতুন প্রজন্ম, তাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে এই দেশটাকে কিভাবে তারা গড়তে চায়। প্রতিদিন যে তারা জাতীয় সঙ্গীত গায় যে আমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেটা তারা আসলে বিশ্বাস থেকে বলে কিনা। আমরা তাই বারবার করে সকল মানুষের কাছে আবেদন জানাই যে আপনারা সক্রিয় হন, না হলে বাংলাদেশ থাকবে না। দেশের বাইরের খবর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, সিরিয়ান সংকট সমাধানে সিরিয়ান পিপলস কংগ্রেস গঠনের প্রস্তাবে সমর্থন দিয়েছে ইরান ও তুরস্ক। এটি সিরীয় সরকার ও বিরোধীদের এক কাতারে আনবে মত পুতিনের। বুধবার রাশিয়ার সোচিতে বৈঠকে বসেন তিনি। তিন নেতা একই দিনে রিয়াদে এক বৈঠকে সিরিয়ার বিরোধী দলগুলো আবারও প্রেসিডেন্ট বাশার আল আসাদের অপসারণ দাবি করেছে। সপ্তম বছরে পা রেখেছে সিরিয়ার গৃহযুদ্ধ। রক্তক্ষয়ী এ যুদ্ধে প্রতিদিনই ঝরছে অসংখ্য প্রাণ। সংকট সমাধানে এবার জাতীয় কংগ্রেস গঠনের প্রস্তাব এলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির বৈঠকে। পুতিনের মতে রাজনৈতিকভাবে সমাধান পেতে হলে ছাড় দিতে হবে সব পক্ষকে। সিরিয়ায় জাতীয় এজেন্ডার প্রধান বিষয়গুলোর দিকে নজর দেব এই জাতীয় কংগ্রেসে। আর সবার আগে রাষ্ট্র হিসেবে ভবিষ্যতের সিরিয়া কেমন হবে তার কাঠামো নিয়ে কাজ করবে কংগ্রেস। সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই রাশিয়ার সোচি শহরেই সিরিয়ার সরকার, বিরোধী দল, সব গোত্র ও অন্যান্য প্রতিনিধিদের অংশগ্রহণে একটি জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে। 28 নভেম্বরের জেনেভা আলোচনার আগেই এটি অনুষ্ঠিত হওয়ার কথা জানালেও নির্দিষ্ট তারিখ ও কাদের আমন্ত্রণ জানানো হচ্ছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। আশা করছি আমাদের পরবর্তী পদক্ষেপ হবে সিরিয়ার নিরাপত্তা, স্বাধীন নির্বাচন অনুষ্ঠান ও নতুন একটি সংবিধান প্রণয়ন। বৈঠক শেষে সই করা যৌথ বিবৃতিতে সব রাজনৈতিক বন্দীদের মুক্তি ও অস্ত্রবিরতির সময়সীমা বাড়ানোর আহ্বান জানানো হয়। তবে কংগ্রেস গঠনের বিষয়ে এরদোয়ানের সম্মতি নিয়ে সংশয়ের খবর সংবাদ মাধ্যম আল জাজিরার। এদিকে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে থাকা এই তিন দেশের বৈঠক চলাকালেই সৌদি আরবের রিয়াদে জড়ো হয় বিরোধী দলগুলোর প্রতিনিধিরা। প্রেসিডেন্ট আসাদের অপসারণের দাবি জানান আবারও, আর এটি সংকট সমাধানের একমাত্র পথ মত তাদের। ছয় বছরের গৃহযুদ্ধে সিরিয়ায় প্রাণ হারিয়েছেন লাখো মানুষ, ঘর হারিয়েছেন 1,20,00,000-এরও বেশি মানুষ। নীলুফা জাহান তিথি, 71। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে যারা আওয়ামী লীগ করে তারাই সত্যিকারের আওয়ামী সৈনিক। দেশের সকল আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরাই দেশের জন্য প্রাণ দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনের দুবাই আগমন উপলক্ষে আমিরাত আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় এসব কথা বলেন বক্তারা। শারজাহের স্থানীয় একটি হোটেলে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। এই সময় বক্তারা আরও বলেন, মোসলেম উদ্দিন একজন সংগ্রামী আওয়ামী নেতা। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ দেশের কল্যাণে রাজনীতি করছে, তাই বৈষম্যহীন দেশ গড়তে এ দলের বিকল্প নেই। শফিকুল ইসলামের পরিচালনায় এবং মনোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোসলেম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক আব্দুস সবুর।
বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ বিশ্ব সংস্থা ইউনেস্কো স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসও বিশ্ব ইতিহাসের অংশে পরিণত হয়েছে। নিউ ইয়র্কে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আনন্দ সমাবেশে একথা বলেছেন বক্তারা। এ সময় দেশ ও প্রবাসে আওয়ামী লীগ কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার সুযোগ দিতে নিরলস কাজ করতে হবে বলেও জানান বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী। খেলার খবর। বিপিএল এর সময় যত গড়াচ্ছে দেশি ক্রিকেটারদের দাপট তত বাড়ছে। শুরুতে কিছুটা পিছিয়ে থাকলেও মাঝপথে এসে বিদেশিদের সাথে পার্থক্যটা কমিয়ে এনেছে টাইগাররা। তামিমের বিশ্বাস সামনের দিনগুলোতে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিবে দেশিরাই। মাহমুদুল্লাহ রিয়াদেরও একই কথা, আর হতাশ হতে হবে না, চট্টগ্রামেই দেখা যাবে টাইগারদের কারিশমা। দেব চৌধুরীর রিপোর্ট। জাতীয় দলে কখনোই একসাথে খেলেননি তামিম নাফিস দুই ভাই, খেলবেন সেই সম্ভাবনাও অবাস্তব। বরং দেশি ভাইদের ভাত মেরে একাদশে 5 বিদেশি এখন সবচেয়ে কঠিন বাস্তব। বিদেশিদের টেক্কা দিয়ে এখনো পর্যন্ত মোটামুটি খারাপ করেননি বাংলাদেশের ক্রিকেটাররা। যদি সুযোগ বাড়ত তাহলে হয়তো তাক লাগানো আরও কিছু পারফরমেন্স চোখে পড়ত। সিলেট আর ঢাকা বিপিএল এর 2 পর্ব শেষ। দেশি ক্রিকেটারদের পারফরমেন্স মূল্যায়ন করেছেন জাতীয় দলের 2 সিনিয়র তামিম, রিয়াদ। বাংলাদেশিদের পারফরমেন্স আমার কাছে মনে হয় যে স্টার্টিং খুব একটা বেশি ভালো ছিল না, বাট এখন কিছু না কিছু ভালো দেখছেন। আর আশা করি যে এন পার্টটা যেরকম বাংলাদেশিদের পারফরমেন্সের কারণে হয়তোবা দেখবেন মেইন ম্যাচগুলো জিতে, যেটাই আমি আশা করি। আমি যদি বলি হয়তোবা 60-70% প্লেয়াররা হয়তোবা পারফর্ম করছে। প্রথমত হয়তোবা একটু স্ট্রাগল করছিল, কারণ 5 জন করে বিদেশি আমরা খেলাচ্ছি। তো তবে আস্তে আস্তে অনেকেই ভালো পারফর্ম করছে। বলারদের মধ্যে দেশি বলাররা আছেন এবং দেশি ব্যাটসম্যানরাও বেশ ভালো রানে আছে। তো ইটস আ পজিটিভ সাইন। চট্টগ্রামের ছেলে হয়েও কুমিল্লায় খেলছেন তামিম ইকবাল। আশা করেন ঘরের ছেলে হিসেবেই চট্টলার ক্রিকেট ভক্তদের সাপোর্টও পাবেন। দেব চৌধুরী, 71, চট্টগ্রাম। চলছে সংবাদ সংযোগ। জানতে চাই আপনার কথাও যোগ দিন 71 ফেসবুকে। সংবাদে থাকুন 71।